ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের এই তো আমি হ্যান্ড স্যানিটাইজার মেখে নিলাম। তোমরাও ঠিক আছে, এই লকডাউনে কোভিড-19 সিচুয়েশনে মাঝে মধ্যে স্যানিটাইজার ইউজ করবে, ঠিক আছে। আর যত পারবে হাত ধুয়ে রাখবে, সেলফ ডিস্টেন্স সবসময় বজায় রাখবে, যত সম্ভব পারো নিজেকে সচেতনতা রাখতে হবে নিজেদের মধ্যে। তো এখন চলে আসি আমাদের যেটা মূল উদ্দেশ্য। আজকে আমাদের সেকেন্ড ক্লাস শুরু হবে। তো আমরা কতটা হয়েছিল সেটা তোমাদের সবার জানা আছে, কারণ তোমরা অনেকেই ক্লাস করেছো, আমি ভিডিওতে দেখেছি। প্রায় অনেকজনই ক্লাস করেছো, আশা করি খুব ভালো লেগেছে দেখে কি অনেকেই ক্লাস করেছো। ক্লাসটাও আশা করি তোমাদের ভালোই লেগেছে, ঠিক আছে। অনেকে লাইক করেছো, অনেকে জানিয়েছো। তো আজকে আমরা বাকিটা জানবো, ঠিক আছে। বাকিটা জানবো আমাদের যতটা হয়েছিল তারপরের থেকে আমরা আজকে জানবো। যেমন আমাদের কি চলছিল ডিয়ার স্টুডেন্টস, বলো কি চলছিল আমাদের? চলছিল কি বিভিন্ন পদার্থগুলো গন্ধ কেমন, বর্ণ কেমন, এগুলো চলছিল। তো আমাদের কতটা হয়েছিল যেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তোমাদের বইয়ে দেখবে 54 পেজে দেখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের চলছিল, ঠিক আছে। তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের প্রকৃতি। পদার্থের প্রকৃতি। তো আমরা এখন চলে আসব পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হয়ে গেছিল, ঠিক আছে। এটা হয়ে গেছিল পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট চলে আসলো। এটা একটা কেলাসাকার কঠিন পদার্থ, ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে। ইংরেজিতে যাকে বলে ক্রিস্টালাইন সলিড বা কেলাসিত কঠিন পদার্থ। নেক্সট এটা হচ্ছে কালারটা হবে তোমার, এটা তো গন্ধ নেই, কালারটা হবে রেড, ঠিক আছে। কালারটা হবে রেড অরেঞ্জ, ঠিক আছে। কি বললাম? পটাশিয়াম ডাইক্রোমেট যেটা বললাম আমি, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা কেলাসাকার কঠিন পদার্থ বা ক্রিস্টালাইন সলিড। আর এর বর্ণটা হবে, মানে দেখতে হবে রেড অরেঞ্জ টাইপের, ঠিক আছে। তো এখানে চলে আসো পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে আসবো ন্যাপথালিন। দেখো তোমরা ন্যাপথালিন দেখেছো। ন্যাপথালিন হচ্ছে সাদা বর্ণের কঠিন পদার্থ, ঠিক আছে। সাদা বর্ণের ন্যাপথালিন হচ্ছে সাদা বর্ণের কঠিন পদার্থ। আর এখানে চলে আসো ন্যাপথালিন তোমরা অনেকেই দেখেছো, ঠিক আছে। ন্যাপথালিন দেখেছো। ন্যাপথালিন একটা বিশেষ গন্ধযুক্ত, ঠিক আছে, বিশেষ গন্ধ আছে, এর একটা বিশেষ গন্ধযুক্ত এটা, ঠিক আছে। তাহলে ন্যাপথালিন আমরা জানলাম কি এটা সাদা বর্ণের কঠিন পদার্থ আর বিশেষ গন্ধযুক্ত। ডিয়ার বাচ্চো, আমার লেখা বুঝতে পারছো তো? ঠিক আছে, না পারলে আমাকে আবার পরে বলবে, ঠিক আছে, মেসেজ করে বলবে লেখা বুঝতে পারছো কিনা। এখন আমরা চলে আসবো ন্যাপথালিন হয়ে গেল, এবার কর্পূরে চলে আসবো। কর্পূর হচ্ছে কর্পূর, দেখো কর্পূরটাও চলে আসো একটা কঠিন পদার্থ সাদা বর্ণের, এটাও সাদা, ঠিক আছে। কর্পূর হচ্ছে সাদা বর্ণের একটা কঠিন পদার্থ আর বিশেষ গন্ধযুক্ত। তাহলে আমরা কর্পূর জেনে গেলাম, কর্পূরটা হচ্ছে সাদা বর্ণের কঠিন পদার্থ এবং বিশেষ গন্ধযুক্ত। পেট্রোল দেখেছো। পেট্রোল তোমার যেটা বললাম, পেট্রোল তো কোথায় ইউজ করা হয়? তোমার
বাইক, ঠিক আছে, মোটর সাইকেল, এগুলো তেল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে পেট্রোল কেমন? পেট্রোল হচ্ছে একটা তরল পদার্থ, ঠিক আছে। পেট্রোল হচ্ছে তরল পদার্থ আর গন্ধ আছে একটা, পোড়া গন্ধযুক্ত, ঠিক আছে। কেমন গন্ধযুক্ত বললাম? পেট্রোলের গন্ধ হচ্ছে, পেট্রোল হচ্ছে তোমার পোড়া গন্ধযুক্ত। ওকে, পেট্রোল হচ্ছে পোড়া গন্ধযুক্ত। তাহলে এখন চলে আসো পেট্রোলের পরে হাইড্রোজেন। হাইড্রোজেন তুমি জানো, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। তো এটা কোনো বর্ণ নেই, গন্ধহীন, গন্ধ নেই। তাহলে হাইড্রোজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন একটা গ্যাসীয় পদার্থ। তো হাইড্রোজেন, ঠিক আছে, নীল শিখায় জলে, ঠিক আছে, হাইড্রোজেন নীল শিখায় জলে। তাহলে এখন আমরা চলে আসবো পোগাচুন। পোগাচুন তোমরা অলরেডি জেনে গেছো, পোগাচুন হচ্ছে একটা সাদা বর্ণের কঠিন পদার্থ, ঠিক আছে, সাদা বর্ণের কঠিন পদার্থ পোগাচুন, ঠিক আছে। তাহলে পোগাচুন সাদা বর্ণের কঠিন পদার্থ, গন্ধ নেই, নিঃসাদল, ঠিক আছে। নিঃসাদল হচ্ছে নিঃসাদলটা হচ্ছে কঠিন পদার্থ NH4Cl, ঠিক আছে। নিঃসাদল হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার সাদা বর্ণের, নিঃসাদলের কালারটা হচ্ছে তোমার সাদা। নিঃসাদলের বর্ণটা কেমন বললাম? সাদা বর্ণের, ঠিক আছে, সাদা বর্ণের কঠিন পদার্থ। আর বিশেষ গন্ধ নেই, ঠিক আছে। নিঃসাদল হচ্ছে কঠিন পদার্থ, সাদা বর্ণের, আর এর কোনো গন্ধ নেই। তাহলে আমরা নিঃসাদল হয়ে গেল। তারপরে চলে আসো সোডিয়াম। সোডিয়ামের বর্ণ তোমরা জানো অলরেডি, ধূসর বর্ণের, ঠিক আছে। সোডিয়াম চলে আসবো আমরা, সোডিয়াম তাহলে সোডিয়াম যেটা চিহ্ন জানো Na, সোডিয়াম চিহ্ন Na। তাহলে Na হচ্ছে কেমন, বর্ণটা কেমন বললাম? খুব মনে রাখবে ভালোভাবে, ঠিক আছে, ধূসর বর্ণের বললাম, ঠিক আছে। তাহলে সোডিয়াম হচ্ছে গন্ধ নেই। তাহলে সোডিয়াম আমরা কি জানলাম বলো? সোডিয়াম হচ্ছে দেখতে পাচ্ছ, সোডিয়াম হচ্ছে চিহ্ন হচ্ছে Na, ধূসর বর্ণের, আর বিশেষ গন্ধ নেই। তাহলে আমরা বর্ণ গন্ধ জেনে গেলাম, আমাদেরকে এটা জানতে বলেছে। তারপরে সোডিয়ামের পরে চলে আসো ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম হচ্ছে ক্লোরোফর্ম তোমার হচ্ছে চেতনানাশক রূপে ব্যবহার করা হয়। তো এখানে ক্লোরোফর্ম এটা হচ্ছে বর্ণ নেই, ঠিক আছে, তবে একটা মিষ্টি গন্ধ আছে, এর মিষ্টি গন্ধযুক্ত একটা বর্ণহীন তরল পদার্থ। তাহলে ক্লোরোফর্ম আমরা পেয়ে গেলাম, মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ। এখন আমরা চলে আসবো চুনাপাথর। চুনাপাথর চলে আসো, চুনাপাথর কেমন? চুনাপাথর হচ্ছে সাদা বর্ণের, ঠিক আছে। চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তোমরা সংকেতটাও জানো। চুনাপাথর হচ্ছে সাদা বর্ণের চুনাপাথর, বা মার্বেল পাথর দেখেছো নিশ্চয়ই, দেখেছো তো মার্বেল পাথর, অনেকের বাড়িতে দেখবা লাগানো থাকে। তো মার্বেল পাথর বা চুনাপাথর হচ্ছে সাদা বর্ণের কঠিন পদার্থ, সংকেত হচ্ছে CaCO3, আর গন্ধ নেই, ঠিক আছে, গন্ধ নিয়ে দেখবে, গন্ধ পাবে না। তাহলে আমাদের যেগুলো আমাদের ছিল টপিকের মধ্যে, কি কয়েকটি বিশেষ পদার্থের নাম দেওয়া ছিল, সেগুলো বর্ণ কেমন, গন্ধ কেমন, এগুলো বলতে বলেছিল, বা তোমাদেরকে স্যারের সঙ্গে আলোচনা করতে বলেছিল। এটা আমাদের আলোচনা প্রায় কমপ্লিট। তাহলে এখন আমরা জানবো যেটা কি পদার্থ আমরা আগের দিন বলেছিলাম পদার্থ তিনটা অবস্থায় থাকে। তাহলে একটা পদার্থ আর একটা পদার্থে পরিণত হতে পারবে, ঠিক আছে। একটা পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হতে পারবে, একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারবে। তাহলে কি বললাম? পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারবে। পদার্থের তিনটা অবস্থা বলেছিলাম,
একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে পদার্থের তিনটা অবস্থা, কঠিন একটা, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। তাহলে পদার্থের যে আমরা তিনটা অবস্থা পেলাম, কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা, তাহলে কোন একটা পদার্থ তার তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের ফলে, কি বললাম, কোন একটা পদার্থ তাপ প্রয়োগ, তাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে অন্য একটা অবস্থায় যেতে পারবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় পদার্থের অবস্থান্তর বলা হয়, এটা তোমরা পড়েছো অলরেডি। তাহলে অবস্থান্তর কোনটাকে বললাম, কঠিন পদার্থের অবস্থান্তর হচ্ছে কি কঠিন পদার্থ বা কোন একটা পদার্থ তার একটা বিশেষ অবস্থা থেকে তাপ প্রয়োগ বা তাপ বর্জনের ফলে অন্য একটা অবস্থায় যেতে পারবে, সেটাকে বলা হয় অবস্থান্তর। তাহলে কঠিন পদার্থকে যদি তুমি তাপ দাও, তাহলে কি বললাম, কঠিন পদার্থকে যদি তাপ দাও, তাপের চিহ্ন ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, আমি এখানে ডেল্টা চিহ্নটা দিলাম, ঠিক আছে। তাপ দিলাম, কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয়, ঠিক আছে, প্লাস তাপ, তাহলে কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা কি হবে, তরল পদার্থে একটা সময় তরল পদার্থে পরিণত হবে। আবার তরল পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে, তরল পদার্থটাও একটা সময়ে তোমার গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তাহলে তুমি অলরেডি এগুলো জেনে গেছো কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলে তরল পদার্থে কঠিন পদার্থ, কি বললাম, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলে তরল পদার্থে পরিণত হয়, সেই বিশেষ উষ্ণতাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়, ঠিক আছে। আর গলনাঙ্ক, আমরা যে গলনাঙ্কটা পড়লাম সেই গলনাঙ্কটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হবে, ঠিক আছে। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে গলনাঙ্কটা কি হবে, বিভিন্ন হবে। একইভাবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ ফুটতে শুরু করে এবং সমগ্র তরল ফুটে যতক্ষণ অবধি বাষ্পে পরিণত হয়েছে ততক্ষণ অবধি উষ্ণতা স্থির থাকে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় তরলের স্ফুটনাঙ্ক বলা হয়, ঠিক আছে। তাহলে এটাও বিভিন্ন তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। তাহলে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কি বললাম, বিভিন্ন হবে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে গলনাঙ্কটা বিভিন্ন হবে। তো এখানে চলে আসো, কতগুলো পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক আছে, কতগুলো পদার্থের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। তাহলে এখানে আমরা এখন জানবো কি গলনাঙ্ক, হিমাঙ্ক কোনটা। হিমাঙ্ক হচ্ছে যে পার্টিকুলার উষ্ণতায় বা যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ তাপ বর্জন করে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ কি হবে, কঠিন পদার্থে পরিণত হবে, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলা হয় হিমাঙ্ক বলা হয়, ঠিক আছে। হিমাঙ্ক আমাদের জানা হয়ে গেল। তাহলে গলনাঙ্ক আর হিমাঙ্ক নির্দিষ্ট হয় বিশেষ কিছু পদার্থের ক্ষেত্রে, মানে বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক ও হিমাঙ্কটা কি হয়, নির্দিষ্ট হয়। তাহলে এটা আমাদের একটা ছক দেওয়া আছে, সেই ছকটা থেকে আমরা এটা মুখস্থ করব, ঠিক আছে। কারণ ওখান থেকে একটা বা দুটো কোশ্চেন তোমাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক লেখো এরকম টাইপের কোশ্চেন সিলেক্ট হয়, তাহলে সেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমরা কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থা যাওয়ার সময় লীন তাপ কিভাবে পরিবর্তন হয় এটা জানবো। আমি একটা পাত্র নিলাম, ঠিক আছে, আমি পাত্র নিলাম, এই পাত্রতে আমি বরফ নিলাম, ঠিক আছে, বরফের টুকরো বা খণ্ড নিলাম, বরফ নেওয়া হলো। কি বললাম, এখানে কি নিলাম, ডিয়ার বাচ্চা, কি নিলাম, বরফ নিলাম, ঠিক আছে, বরফের টুকরো নিলাম। আমি এখানে একটা থার্মোমিটারকে ডুবিয়ে রাখবো, তো থার্মোমিটারের যখন বরফের মধ্যে ডুবিয়ে রাখবো তখন দেখতে পাবো ওর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাবো,
ঠিক আছে, আমি থার্মোমিটারের সাহায্যে যদি উষ্ণতা মাপি তাহলে উষ্ণতা দেখতে পাবো 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি কি করলাম, নিচ থেকে ওকে তাপ দিতে লাগলাম, নিচ থেকে আমি হিট দিতে শুরু করলাম। তাহলে আমি তাপ দিতে শুরু করলাম নিচ থেকে, তাহলে তাপ দিতে থাকলে আমরা দেখতে পাবো বরফটা গলতে শুরু করবে। তাপ দিতে থাকলে কি হবে, বরফটা গলতে শুরু করবে। আর আমি তখনও থার্মোমিটার দিয়ে আমি উষ্ণতার পাঠটা মাপছি। তো আমি দেখতে পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত সমস্ত বরফটা গলে জল হচ্ছে ততক্ষণ অবধি উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকছে। তাহলে আমি কি বললাম, দেখছি নিচ থেকে তাপ দিচ্ছি এবং দিতে দিতে দেখছি কি যতক্ষণ অবধি সমস্ত বরফটা গলে জল হচ্ছে ততক্ষণ অবধি উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকছে। তাহলে বলো তো আমি নিচ থেকে যে তাপটা দিচ্ছি ওই তাপটা কোথায় যাচ্ছে? ওই তাপটা কোথায় যাচ্ছে বলো তো? তাহলে ওই তাপটা কি হচ্ছে, বরফটাকে গলানোর কাজে লাগছে, বরফটা গলে জল হচ্ছে। তাহলে বরফ গলে জল হলে যে তাপটা দিচ্ছি সেই তাপটা দেখো উষ্ণতা বৃদ্ধি করছে কি করছে না? কারণ উষ্ণতা আগেও 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখনো 0 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে তাপটা এককভাবে কোন একটা পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র কি করছে, অবস্থার পরিবর্তন করছে। কারণ বরফ থেকে কি হলো, তরল হলো। তাহলে 1 গ্রাম ভাবে কোন একটা পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ গৃহীত হয় বা বর্জিত হয় সেই তাপটাকে বলা হয় লীন তাপ বলা হয়। এগুলো তোমরা অলরেডি পড়েছো, তার জন্য আমি আর বলছি না। কারণ তাপ চ্যাপ্টারে তোমরা লীন তাপ বা লুকায়িত তাপ বা হিডেন টেম্পারেচার বলে পড়েছো, ঠিক আছে। তাহলে এখন চলে আসো, আমি এখান থেকে দেখতে পেলাম কি বরফটা গলে জল হয়ে গেল। তাহলে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কি হলো, জলে পরিণত হলো। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলে পরিণত হলো। এখন আমি আবার তাপ দিব ওকে, আবার হিট দিতে থাকবো, ঠিক আছে। আবার তাপ দিতে থাকলে এবং থার্মোমিটারের সাহায্যে যদি আমি উষ্ণতাটা মাপতে থাকি তাহলে দেখতে পাবো উষ্ণতা আস্তে আস্তে বাড়ছে। বাড়তে 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 একটা সময় কি হবে, উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। উষ্ণতা বাড়তে বাড়তে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। আর দেখতে পাবো উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলে জলটা ফুটতে শুরু করলো। তাহলে এই ছবিতে চলে আসো, এখানে জলটা যেটা ছিল সেই জলটা এখানে ফুটছে, ঠিক আছে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলটা ফুটছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে জল ফুটে বাষ্প বের হচ্ছে। তাহলে দেখতে পাবো আমরা কি যতক্ষণ না অবধি সমস্ত জল ফুটে বাষ্পে পরিণত হবে ততক্ষণ অবধি উষ্ণতা স্থির থাকবে, ঠিক আছে। উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকবে। তাহলে এখানে আমি যে তাপটা দিব সেই তাপটা তাহলে উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তন করবে, মানে জলকে বাষ্পে পরিণত করবে। তাহলে এখন যে পরিমাণ তাপটা দিচ্ছি সেটাকে আমি বাষ্পীভবনের লীন তাপ বলবো, ঠিক আছে। যেহেতু এগুলো পড়েছো তার জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে এখন আমরা চলে আসবো আমাদের যে একটা ছক ছিল সেই ছকটাতে চলে আসবো। তোমাদের বইয়ে 55 পেজে দেখবে একটা সুন্দর ছক দেওয়া আছে। ওই ছকটা দেখে তোমাদের মুখস্থ করতে হবে কি লোহা কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে, মানে লোহার গলনাঙ্ক কত, সোনার গলনাঙ্ক কত, ঠিক আছে। এগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে চলে আসো, ফার্স্টে ছকে দেওয়া আছে দেখো জিঙ্ক, Zn জিঙ্ক এর গলনাঙ্ক কত। তাহলে এখানে গলনাঙ্ক দেওয়া আছে, গলনাঙ্ক আর কঠিনের নাম। ঠিক আছে। তাহলে দেখো জিঙ্ক কত উষ্ণতায় ফোটে গলে, 420 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে। তাহলে জিঙ্কের গলনাঙ্ক কত, জিঙ্কের গলনাঙ্ক Zn এর গলনাঙ্ক হচ্ছে 420 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এখন চলে আসো সোনা। সোনা নাম শুনেছো Au, ঠিক আছে, ইউরাম। তাহলে এটা 1063 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে। তাহলে সোনা গলনাঙ্ক কত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি সোনা কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে, তাহলে বলবে 1063 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে। খাদ্য লবণ, আমরা যে খাদ্য লবণ খাই, আমরা যে লবণটা খাই খাদ্য লবণ NaCl,
এই খাদ্য লবণটা তোমার যে উষ্ণতায় গলে সেটা হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে। তাহলে ভেবে দেখো কি খাদ্য লবণকে শুধু খাদ্য লবণ নিয়ে যদি তাকে তাপ দিতে থাকো তাহলে সেই খাদ্য লবণটা 801 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গিয়ে গলতে শুরু করবে। ঠিক আছে, যেমন সোনা, সোনা হচ্ছে 1063 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলবে। লোহা চলে আসো, লোহা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে, বা তোমাদের বই যেটা লেখা আছে সেটা হচ্ছে 1530 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহা গলতে শুরু করে। তাহলে লোহার গলনাঙ্ক কত হয়ে যাচ্ছে। রূপো চলে আসো, রূপো বা চাঁদি যেটা, ঠিক আছে, Ag, রূপো বা চাঁদি তোমার 962 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে। তাহলে রূপোর গলনাঙ্ক কত, 962 ডিগ্রি সেলসিয়াস। অ্যালুমিনিয়াম চলে আসো, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে এল এর 659 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে। তাহলে আমরা গলনাঙ্কগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, আমি কতগুলো পদার্থের গলনাঙ্ক পেয়ে গেলাম, এবার কতগুলো পদার্থের স্ফুটনাঙ্ক সম্পর্কে জানবো। ঠিক আছে, স্ফুটনাঙ্ক সম্পর্কে জানবো। তাহলে এখন আমি গলনাঙ্কগুলো মিটিয়ে দিই, মিটিয়ে আমি স্ফুটনাঙ্ক সম্পর্কে জানবো। তাহলে এখানে চলে আসো বিশুদ্ধ তরলের নাম এবং তাদের স্ফুটনাঙ্ক। তাহলে বিশুদ্ধ তরলের নাম কি জানবো, তাদের স্ফুটনাঙ্কগুলো জানবো। ফার্স্টে চলে আসো বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল এর স্ফুটনাঙ্ক কত সেটা সবাই জানো, 100 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত বললাম, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোশ্চিন যদি আসে এভাবে আসতে পারে কি, যেমন তোমাকে একটা কোশ্চিন বললো কি সোনা, সোনা Au গলনাঙ্ক কত, 1063 ডিগ্রি সেলসিয়াস করলাম। তাহলে সোনা গলনাঙ্ক 1063 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, তাহলে তুমি কি বলবে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1063 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সোনাকে দেওয়া হলে সোনা কঠিন সোনা গলে তরল সোনায় পরিণত হবে। ঠিক আছে, এবার জলের স্ফুটনাঙ্ক বললাম 100 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবে ক্লোরোফর্ম যেটা আমরা একটু আগে পড়েছিলাম, ক্লোরোফর্ম সুমিষ্ট গন্ধযুক্ত, তাহলে ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক হচ্ছে 61 ডিগ্রি সেলসিয়াস। দেখো জলের থেকে অনেক কম। ঠিক আছে, ক্লোরোফর্ম 61 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে। ঠিক আছে, এটা বেনজিন, বেনজিন হচ্ছে তোমার 80.1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে। ঠিক আছে, বেনজিন, তাহলে বেনজিন 80.1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে। ইথাইল অ্যালকোহল মনে রাখবে যেটা মদ হিসাবে বেশি ব্যবহার করা হয়, অনেক তোমার ওষুধ বানাতে অনেক কাজে লাগে। ইথাইল অ্যালকোহল যেটা সেটা হচ্ছে তোমার 78.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে ইথাইল অ্যালকোহল কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে, 78.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে। চলে আসো মার্কারি বা আমাদের যে তরল ধাতু পারদ, সেটা কততে ফুটতে শুরু করছে, 357 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে। তাহলে পারদ কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে, 357 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে। ঠিক আছে, অ্যাসিটন, অ্যাসিটন প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করে, অ্যাসিটন। তাহলে আমরা জানতে পারলাম যে কতগুলো বিশুদ্ধ তরল পদার্থ যেগুলো কত উষ্ণতায় ফোটে সেগুলো জানতে পারলাম। তাহলে এগুলো মনে রাখবে, অ্যাসিটন কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে, 56 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। পারদ এর স্ফুটনাঙ্ক কত, 357 ডিগ্রি সেলসিয়াস। মনে করবে এগুলো। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল এটা। তাহলে আমরা জানলাম কি কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তরল হবে। একটু আগে আমরা জানছিলাম কি কঠিন পদার্থ তাপ গ্রহণ করলে, কঠিন পদার্থ তাপ গ্রহণ করলে তরল পদার্থে পরিণত হবে, তরল পদার্থ তাপ গ্রহণ করলে গ্যাসীয় পদার্থে পরিণত হবে। একইভাবে উল্টো দিক থেকে যদি বলো গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করলে তরল পদার্থ হবে,
তো গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করলে কি হবে? তরল পদার্থ হবে। তরল পদার্থ আবার যদি তাপ বর্জন করে তাহলে কি হবে? কঠিন পদার্থ হবে। ঠিক আছে, তাহলে একইভাবে কিছু কিছু পদার্থ আছে যেসব পদার্থগুলো তোমার কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে যায়। কি বললাম? এখানে পদার্থের দুটো অবস্থায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমি কি বললাম কি কিছু কিছু পদার্থ আছে যেগুলো কঠিন অবস্থা থেকে সরাসরি কি হবে? তাপ দিলে, সরাসরি কি বললাম? তাপ দিলে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। ঠিক আছে, আমি যেটা জানছিলাম কি বিশেষ কিছু পদার্থ আছে যেগুলো কঠিন থেকে সরাসরি তাপ গ্রহণ করে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। মানে এদের এই সকল পদার্থগুলি কঠিন থেকে তরল অবস্থায় যাবে না, মানে ওদের তরল অবস্থাটা কমপ্লিটলি ভাবে দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে, কঠিন পদার্থ তাপ নিয়ে কি হবে? সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তাহলে এখানে আমি দেখতে পেলাম তরল অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে যে সকল পদার্থ কঠিন অবস্থা থেকে তাপ গ্রহণ করে সরাসরি গ্যাসীয় অবস্থায় বা গ্যাসীয় অবস্থা থেকে তাপ বর্জন করে সরাসরি কঠিন অবস্থায় চলে আসবে, সেই সকল পদার্থগুলোকে বলা হয় তোমার উদ্বায়ী পদার্থ বলা হয়। কি পদার্থ বলা হবে? উদ্বায়ী পদার্থ বলা হবে। ঠিক আছে, বা বলা হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম কি কতগুলো পদার্থ আছে উদ্বায়ী পদার্থ বলা হবে। তাহলে উদ্বায়ী পদার্থ কাকে বলবো? কি বিশেষ কিছু পদার্থ আছে যে সকল পদার্থগুলো কঠিন অবস্থা থেকে সরাসরি তাপ গ্রহণ করে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে, তাদের তরল অবস্থা দেখতে পাওয়া যাবে না, সেই সকল পদার্থগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ। তাহলে যেমন আমি উদাহরণ দিই, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন CO2, কঠিন কার্বন ডাইঅক্সাইড একটা হবে নিশাদল। ঠিক আছে, নিশাদল হবে একটা। ঠিক আছে, কর্পুর হবে। ঠিক আছে, আয়োডিন হবে। কঠিন কার্বন ডাইঅক্সাইড, নিশাদল, কর্পুর, আয়োডিন। ঠিক আছে, তাহলে এই সকল পদার্থগুলো আর একটা আমরা দিয়ে দিই বিশেষ করে ন্যাপথালিন। তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইড, নিশাদল, কর্পুর, আয়োডিন, ন্যাপথালিন, এই সকল পদার্থগুলো কি বললাম? তাপ দিলে, এই সকল পদার্থগুলোকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। ঠিক আছে, এদের তরল অবস্থা দেখতে পাওয়া যাবে না। তাহলে বিশেষ শর্তে দেখতে পাওয়া যায় যদি চাপ বেশি থাকে। ঠিক আছে, হ্যাঁ, চাপ একটা যদি পার্টিকুলার চাপে বা একটা নির্দিষ্ট চাপে ওদের তরল অবস্থা দেখতে পাওয়া যায় তাহলে ওটা খুবই রেয়ার ঘটনা। ঠিক আছে, খুবই কম ঘটনা হয়। তাহলে আমরা উদ্বায়ী পদার্থ কাকে বলে সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসবো একটা ছক আছে, দেখো তোমাদের বইয়ে কি এই ছকটা দেখতে পাচ্ছ সবাই, এখানে একটা যে ছক আছে, তাহলে এই ছকটা সবাই একটু ভালোভাবে করবে। হ্যাঁ, তাহলে ছকটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি। তাহলে এখানে ছকের ক্ষেত্রে চলে আসো কি পদার্থের ভৌত অবস্থা আছে ফার্স্টে দেখো, তারপরে নির্দিষ্ট আকার আছে না নেই এগুলো আছে। তাহলে আমি তবু তোমাদেরকে বোর্ডের মাধ্যমে আমি বলে দিই সামান্য বলে। তাহলে বোর্ডের মাধ্যমে বলে দিই কি দেখো, কঠিন আমাদের তিনটা পদার্থ, একটা হচ্ছে কঠিন মানে তিনটা অবস্থা পদার্থের, একটা হচ্ছে তরল পদার্থ তরল অবস্থা, এটা হচ্ছে কঠিন অবস্থা পদার্থের, এটা হচ্ছে তরল অবস্থা, আর একটা অবস্থা হচ্ছে তোমার গ্যাসীয় অবস্থা। ঠিক আছে, এই তিনটা অবস্থা বলেছে। তাহলে এই তিনটা অবস্থার মধ্যে ফার্স্টে বলেছে নির্দিষ্ট আকার আছে না নেই। তাহলে বলো, কঠিনের নির্দিষ্ট অবস্থা নির্দিষ্ট আকার আছে। ঠিক আছে, কঠিনের নির্দিষ্ট আকার আছে। যেমন তুমি একটা বই ধরে আছো বা আমি যে এই দেখো এটা পেনটা, এটার একটা দেখো পার্টিকুলার আকার আছে না, শেপ আছে, এটার আকার আছে। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে কি? নেই। ঠিক আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। যেমন দেখো এখানে স্যানিটাইজারটা আছে,
তো ভেতরে যে স্যানিটাইজারটা আছে তাহলে এটা কি যে কৌটোটার মধ্যে আছে ওই কৌটোর আকারে নিয়েছে, বাটিতে রাখলে বাটির আকার ধারণ করবে, তাহলে স্যানিটাইজার বা তরল অবস্থার কোনো পার্টিকুলার আকার নেই, গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই। ঠিক আছে, নির্দিষ্ট আয়তন দেখো, আয়তন বলতে কোন একটা পদার্থ যতটুকু জায়গা দখল করে থাকবে সেটাই তার আয়তন। বলো আমি যে মার্কারিটা নিয়ে আছি বা পেনটা নিয়ে আছি, এই পেনটা বিশেষ পেনটা দেখো বায়ুমণ্ডলে একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে, তাহলে এর পেনটার কি একটা নির্দিষ্ট আয়তন আছে, বুঝতে পেরেছো? গুড। তাহলে তরল অবস্থা দেখো, তরল অবস্থাও দেখো এখানে স্যানিটাইজারটা একটা নির্দিষ্ট আয়তন দখল করে আছে, তাহলে এখানে এটা তরলটা একটা নির্দিষ্ট আয়তন আছে, বুঝতে পেরেছো? গুড। তাহলে তরল অবস্থা হয়ে গেল। গ্যাসীয় অবস্থাও তোমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে তো, তাহলে দেখো গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসটা একটা নির্দিষ্ট আয়তন দখল করে থাকে, তাহলে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে না নেই? আছে। তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ যে পদার্থই হোক না কেন আমার নির্দিষ্ট আয়তন থাকবে। প্রবাহিত হতে পারবে না পারবে না, ঠিক আছে? নিজে থেকে প্রবাহিত হতে পারবে কি? দেখো কঠিন অবস্থা, কঠিন পদার্থ, আমি যেমন দেখো স্যানিটাইজারের বোতলটা, মানে বোতলটার কথা বলছি, ঠিক আছে, বা এই কঠিন পদার্থটা দেখো আমি এখানে রেখে দিলাম একে টেবিলে, তাহলে ও নিজে থেকে প্রবাহিত হতে পারলো না, তাহলে ওর প্রবাহী ধর্ম নেই, তাহলে ঠিক আছে, ও প্রবাহী ধর্ম নেই, মানে কঠিন পদার্থের প্রবাহী ধর্ম নেই। ঠিক আছে, চলে আসো এবার তরল পদার্থ। তুমি মেঝেতে জল ফেলো, তাহলে জল ফেললে দেখতে পাবে কি জলটা কি হচ্ছে, প্রবাহিত হতে শুরু করছে। ঠিক আছে, মেঝেতে জল ফেললে কি হবে, জলটা প্রবাহিত হতে শুরু করবে। যেমন তুমি দেখতে পাবো, নিচে দেখো, তাহলে যেমন তুমি দেখতে পাবো আমি এখানে জল ফেললাম, তাহলে জলটা দেখো গড়িয়ে যাচ্ছে, বা আমি সামান্য বল প্রয়োগ যদি করি, ঠিক আছে, সামান্য যদি বল প্রয়োগ করি তাহলে দেখতে পাবো, সামান্য যদি দাগ টেনি তাহলে দেখতে পাচ্ছি প্রবাহিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তরল পদার্থ প্রবাহিত হয়। ঠিক আছে, বা প্রবাহী ধর্মের যে গ্যাস সিলিন্ডার আছে সেই গ্যাস সিলিন্ডারের গ্যাসটা নলের মাধ্যমে কি হচ্ছে, রান্নাতে যাচ্ছে, মানে রান্নার যেটা কি বলে ওটাকে চুলো বা উনুন বলা হয়, ওই উনুনে যাচ্ছে না, যাচ্ছে, তাহলে পাইপের মাধ্যমে গ্যাসীয় পদার্থটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তাহলে গ্যাসীয় ধর্মে গ্যাসীয় প্রবাহিত হতে পারে গ্যাস। ঠিক আছে, সেকেন্ড অপশন বলে, সেকেন্ড পয়েন্ট বলেছে স্থির উষ্ণতায় চাপ প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন হয়, কম হয়, প্রায় হয় না। তাহলে কি হবে বলো, কঠিন পদার্থকে চাপ দিলে, স্থির উষ্ণতায় চাপ দিলে এর আয়তনের পরিবর্তন করা যাবে কি যাবে না? দেখো আমি এটাকে চাপ প্রয়োগ করছি, পেনটাকে আমি চাপ প্রয়োগ করলাম, এই ঘরের উষ্ণতায় চাপ প্রয়োগ করছি, চাপ প্রয়োগ করে দেখো তো আয়তন পরিবর্তন হলো, হলো না। তাহলে কঠিন পদার্থের চাপ প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন হয় না, বুঝতে পেরেছো? তরল পদার্থের সামান্য হয়, চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন সামান্য পরিবর্তিত হয়। ঠিক আছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তনটা সবচেয়ে বেশি হবে। একটা পার্টিকুলার উষ্ণতায় গ্যাসীয় পদার্থকে চাপ দিলে ওর আয়তন পরিবর্তন সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে আয়তন পরিবর্তন হয় গ্যাসীয় পদার্থের। এবার চলে আসো পয়েন্ট বলছে, পরের পয়েন্ট, স্থির চাপে তাপ প্রয়োগ করলে কি ঘটবে? স্থির চাপ স্থির রেখে তাপ প্রয়োগ করলে কি ঘটবে? দেখো স্থির চাপে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কি উত্তপ্ত হবে, বেশি তাপ প্রয়োগ করলে কি হবে, গলে যাবে। বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছো আমার কথা? পাচ্ছো? গুড। তাহলে আমি বললাম স্থির চাপে যদি তাপ প্রয়োগ করো তাহলে কঠিন পদার্থ কি হবে, উত্তপ্ত হবে, উত্তপ্ত হতে হতে একসময় কি গলবে। তরল পদার্থ স্থির চাপে তাপ প্রয়োগ করলে কি ঘটবে, এটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হয়ে একসময় কি হবে, বাষ্পে পরিণত হবে বা গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। আর গ্যাসীয় পদার্থকে কি হবে বলো, গ্যাসীয় পদার্থের তাপ প্রয়োগ করলে কি হবে, গ্যাসের উষ্ণতা আস্তে আস্তে বাড়বে, ফলে অণুগুলোর মধ্যে গতিশীলতা বেশি সৃষ্টি হবে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট আছে আমাদের, স্থির চাপে তাপ নিষ্কাশন করলে কি ঘটবে, এটা তো সবাই জানো, বুঝতেই পারছো, আগেরটা বিপরীত হবে। তাহলে কঠিন অবস্থা থেকে তাপ টেনে নিতে বলছে, তাহলে কি হবে, বস্তুটা আরো শীতল হবে,
কঠিন বস্তু আগে কি হবে, শীতলে পরিণত হবে। তরল পদার্থ থেকে তাপ টানতে বলছে, ঠিক আছে, তাহলে তাপ নিষ্কাশন যদি করবে নাও তাহলে কি হবে, এটাও ঠান্ডা হবে, তরলটা ঠান্ডা হতে হতে এক সময় ও কঠিনে পরিণত হবে, ঠিক আছে। তরল পদার্থটা গ্যাসীয় পদার্থ থেকে তুমি তাপ টেনে নাও, তাহলে গ্যাসীয় পদার্থ আস্তে আস্তে ঠান্ডা হবে, ঠান্ডা হতে হতে এক সময় কি হবে, ও কি হবে, তরল অবস্থায় চলে আসবে। তাহলে ডিয়ার বাচ্চো, আমাদের 55, 54, 55 এবং 56 এই তিনটা পেজ সবাই ভালোভাবে পড়বে, ঠিক আছে। 55, 4, 55 এবং 56 এই তিনটা পেজ ভালোভাবে পড়বে, ঠিক আছে। পড়ে কোথাও যদি প্রবলেম থাকে বা প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অথবা আমাকে বলবে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো কি তোমাদের কোথায় প্রবলেমগুলো ছিল, বুঝতে পেরেছো। তাহলে আজকে ডিয়ার বাচ্চো এইটুকুই থাকুক, পরের ক্লাসে আমরা তাহলে বাকিটা আলোচনা করবো, ঠিক আছে। গুড।